আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মোমো সাহা। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আতুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিৎ সিক্ত। যে বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলেঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত। অথচ চিত্রার সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত এক হাত দিয়েই। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ডাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধাও হলো না। সে ফিরতি প্রশ্ন করল, বাহার ভাই কোথায় ছিলেন কাল থেকে এ অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার ভাই উত্তর দিলেন, পার্সোনাল কাজে। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভাই ভ্রু কুঁচকালেন। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, পার্সোনাল কাজ মানে বোঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহার ভাইয়ের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে বলল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ? মানুষটা যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলেন তা বুঝলো চিত্রা। সেও তাই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহার ভাইয়ের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইলেন? তবে কি বাহার ভাই জানেন কে এই কাজটা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয় কোণ। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করলো, আমার কাছের কেউ? কিন্তু কেন ভেঙেছে বাহার ভাই? আর কেই বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ভাই ঠোঁট উল্টে বোঝালেন যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলোকানন্দা তো আছে, তোমায় না হয় অলোকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারাগুলো কোন কোন ফুলে? অলকানন্দা, হাসনাহেনা, সন্ধ্যামালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহার ভাইয়ের প্রশ্নে চিত্রার দুষ্টু বুদ্ধিগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠল। টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা লোকটার দিকে ঘুরে পুরো পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো। আপনাকে চাই? বাহার ভাই মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। খুব গভীরভাবে কি যেন ভাবলেন। অতঃপর আনমনে বললেন, আমায় চেয়েও না অলোকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে, আমায় মিলবে না। কথাটা বলেই আর দাঁড়ালেন না মানুষটা। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেলেন। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায় কে জানে। রাত 10টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান এবং ত্রিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম, তার বড় জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছেন, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝে বাহার ভাইকে দরজার বাইরে দিয়ে যেতে দেখে ডাক দিলেন নুরুল সওদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেন দরজার বাইরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকে সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহার ভাইও হয়তো প্রস্তুত ছিলেন না হুট করে আসা এই ডাকের জন্য। তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবেন, সেটা যেন ভাবনার বাইরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বুলালেন নুরুল সওদাগর। অতপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বললেন, ভেতরে এসো। অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিলেন। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো। তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই। যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন।
এমন একটি খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এই ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। তিনি আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বললেন, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহিদের উপর এসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না, আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গিয়েছে। মাহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে, খেয়াল করেছো? ওহির সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙ্গুল তুললেন। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার ভাই তখন হু হু করে হেসে উঠলেন। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বললেন, পুলিশদের কি কাজই এটা যে অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া? এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহার ভাইকে বললেন, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহার ভাইয়ের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার ভাই অবশ্য তার ধারলেন না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেলেন। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটিকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মাহিন ওদের দিয়ে কাজটা করায়, তাহলে মাহিন তো মারাই গেছে। ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মাহিনকে যে মেরেছে সেই এই কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটি শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরো 2 দিন। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীরস্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে সেই বিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নীরবতা নেমে আসতো না, যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছেন, আবার অনেকেই মানতে পারছেন না অবনী এমন কিছু বলেছেন। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলেই গেলি? পুরনো কাসুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিলেন না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে অনেক মানুষ হারিয়ে ফেলে। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেলেন। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বললেন, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো। না অবনী, আমি আসলে বুঝি না সেসব পরগাছা লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য ত্রিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝলো না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যান। অন্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না,
কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকের কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান। এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি ছোট চাচি এমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বলল ছোট চাচি? ঠিক এ ভয়টাই পেয়েছিলেন ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠলেন মেয়েকে, এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও তো সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না। বোনকে প্রচুর ভালোবাসে কিনা। নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হলো। টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসেন, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যান কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি, তা অবনী বেগমের চোখে মুখের ভাব দেখেই বোঝা গেল। তিনি মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বললেন, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত নয়। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আদার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কি না তাকে এসব বলেছে? অপমান অপদস্থতায় শিউরে উঠলেন তিনি। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ তিনি তার ছেলেকে জানেন। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি সংবেদনশীল। তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে। রাশভারী কণ্ঠে বললেন, তুহিন থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো। হুট করেই শান্ত তুহিন অগ্নিমূর্তি ধারণ করলো যেন। চোখে মুখে অগ্নিবর্ষণ হচ্ছে, গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে উঠল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি, লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন, আপনার মুখে ওর নামটাও বেমানান। কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় নির্বাক সকলেই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন, বিরক্ত স্বরে বললেন, ওহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি। আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখ চেপে কেঁদে দিলেন। আজ অনেকের অনেক কথাই যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলেন বিধ্বস্ত বাহার ভাই, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে প্রায়, ডান হাতের কনয়ের দিকে ক্ষত হয়ে আছে। বিধ্বস্ত এই বাহার ভাইকে দেখার পর সবার ভেতরে উত্তেজনা পাখা ঝাপটানো শুরু করেছে ক্রমাগত। আজ বছর খানিক তো হলো মানুষটাকে সবাই দেখছে, অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি। এজন্য হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন, বাবা কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছো কিভাবে? ইস, আসো সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করলেন না, বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসলেন। সোফায় বসতেই সংবিত ফিরে পেল সবাই। অতঃপর শুরু হলো হম্বিতম্বি। চিত্রা বাহার ভাইয়ের বিপরীতের দিকে সোফাতেই বসেছিল। সে উঠে গেল না, উৎকণ্ঠিত হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহার ভাইকে। এমন বাহার ভাইকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না এমন দশা। ওই ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলেন। মুনিয়া বেগম আনলেন তোয়ালে ভিজিয়ে, অথচ বাহার ভাই শটান সোজা হয়ে বসে রইলেন।
কোনো রকম নড়াচড়া করলেন না, ব্যথায় মুখ কুঁচকালেন না, কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার ভাই নিবিড় রইলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন যেন সবটা, সাথে দু একবার পলক ঝাপটে দেখে নিলেন চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরের কণ্ঠ ভেসে এলো, মারামারি করেছো? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসলেন, তাচ্ছিল্য স্বরে বললেন, বখাটের খাতায় যার নাম জলজল করছে তার বখাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথেই বলল, আব্বু থামুন, ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে পরে লাগালেও তো পারেন। চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাইরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহ্বল, দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ একের পর এক চমকে তাজ্জব সওদাগর বাড়ি। হুট করেই বাড়ির মানুষগুলো বড্ড অপরিচিত হয়ে উঠেছে, এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসি দেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিলেন একদিন। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি তখন নতজানু হয়ে প্রস্থান করলেন। তিনি যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না, ভ্রমের কার্তুজ ভেঙে পড়ছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভেতর থাকা টানটান উত্তেজনাও মিয়ে এলো, বুক ভরে শ্বাস নিল সবাই। যারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাজখাই গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট চিত্রা পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়, কিন্তু তেমন কিছুই হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি ঘটল, সবাই আবার ধ্যান দিল বাহার বাড়ির দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে, মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে শুধালেন, বাবা তোমায় যে বড় ক্লান্ত লাগছে, ঠিক কি হয়েছে বাবা? বাহার ভাই সে প্রশ্নের উত্তর দিলেন না, বরং কেমন কণ্ঠে যেন বললেন, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো, কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিঠুর আবদার হয়তো এর আগে আর কখনো শুনেননি। একটু ভাত দিবেন, কথাটার মাঝে যেন কিছু একটা ছিল, যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতেই কোনো বাক্য ব্যয় না করেই হাত ধুয়ে বাহার ভাই খাওয়া শুরু করলেন। খুব মন দিয়ে সেই খাবার খেলেনও। এতদিনের মাঝে কখনো বাহার ভাইকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহার ভাইয়ের পড়ার টেবিলে উন্মুক্ত খাবারের থালা, যার এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত সময় বাহার ভাই খাবারের প্লেট ফিরিয়ে দিতেন। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সেই বাহার আজ তৃপ্তি করে খাচ্ছেন। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও অদূরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা সারাদিন খাওনি তাই না? বাহার ভাই খেতে খেতেই খুব স্বাভাবিক স্বরে উত্তর দিলেন, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনির টাকাটাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার। দরিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটি অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় আর হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা, কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দিই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন অন্তত সেটা নয়। কথা শেষ, সাথে খাওয়াও শেষ, সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানেন এটা কেউ জানতই না। এক বাক্য থেকে দু বাক্যে কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ, অথচ আজ সেই ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলেন। এতদিন সবাই ভাবতো বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাতে যাকে ছুতে পারে না। খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার ভাই হেলান দিয়ে বসলেন সোফায়, মুনিয়া বেগমও বসলেন ছেলেটার সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ। বাহার ভাই ছোট শ্বাস ফেলে জবাব দিলেন, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতি চর্চা।
বর্তমানে যে নেতা আছেন তিনি বেশ অশৃঙ্খল। তারই অশৃঙ্খল কাজে প্রতিবাদ করায় নেতার চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসার নতুবা রাজনীতির জায়গা হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে কথা বললেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার ভাই পা ফেললেন সেই ধ্বংসের পথে?